এই নিয়ে কয়েক রাত আমার বর ফোনে লুকিয়ে কথা বলছে। রাত যখন গভীর হয় ও ফোনটা নিয়ে পাশের ঘরে চলে যায়। আমি সবকিছু বুঝতে পারি, কিন্তু অদৃশ্য বোবা কান্না গলা চেপে ধরে। মুখ ফুটে বলতে পারি না কিছু। কাল রাতে যখন হাসির শব্দে ঘুম ভেঙে গেল, একটু অবাক হয়েছিলাম। এত রাতে হাসির শব্দ কোথা থেকে আসছে? আমার পাশে রাশেদ নেই। ওহ, আপনাদের তো আমার পরিচয় দেওয়াই হলো না। আমি আশফি আর আমার বর রাশেদ একটা বিদেশি কোম্পানিতে জব করে। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়। বিয়ের 2 ঘন্টা আগে জানতে পেরেছিলাম আমার বিয়ে। আমার বাবা আর 10টা বাবার মতো না। মেয়ের মতামতের কোনো মূল্য বাবার কাছে নেই। আমাদের কলেজের একটা অনুষ্ঠানে রাশেদের বাবা ছিল প্রধান অতিথি। সেখানেই দেখা। তারপর বাড়িতে বিয়ের খবর পাঠানো। রাশেদের দাদার নাতবউ দেখার প্রবল ইচ্ছেটাই এখানে তাড়াতাড়ি করতে বাধ্য করলো। রাশেদ এই বিয়েতে আদৌ রাজি ছিল কিনা আমার জানা নেই। হয়তো সবার চাপে পড়ে রাজি হয়েছিল। 2 ঘন্টা পর আমার জীবন বদলে গেল। সাদামাটাভাবে বিয়েটা হওয়ার কারণে বান্ধবীদের তেমন বলা হয়নি। যাই হোক, অবশেষে রাশেদের ঘরে আমি বসে আছি, ইয়া বড় ঘোমটা টেনে। আমি ছোটবেলা থেকে ভীষণ লাজুক, কথাও কম বলি। বর কেমন হবে সেটা বসে বসে ভাবতে লাগলাম। বাসর ঘরটা কিছু কাঁচা ফুল দিয়ে সাজানো, মাথার উপরে ফ্যান চলছে, তবু আমি ঘেমে যাচ্ছি। একটু পর ও এলো, এসে আমার দিকে এক পলক তাকালো, তারপর পকেটে হাত দিয়ে কিছু খুঁজতে লাগলো। আমি নেমে সালাম করলাম। ও মনে হলো একটু হেসে দিল। দুজনেই চুপচাপ বসে আছি। একটু পরে ও পকেট থেকে মোবাইলটা বের করলো। এবার বুঝতে পারলাম পকেটে হাত দেওয়ার আসল ঘটনাটা কি। মোবাইল বের করে গেম খেলছে খুব মন দিয়ে। আমি চুপ করে বসে আছি। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম থেকে উঠে আমি লাফ দিয়ে বসলাম। আমি এখানে কেন? চিন্তা করতেই পরেক্ষণে আবার হেসে ফেললাম। কাল রাতে তো আমার বিয়ে হয়েছে। এটা আমার শ্বশুর বাড়ি। এইভাবেই কেটে গেল কয়েকটা দিন। খুব একটা দরকার ছাড়া কেউ কারোর সাথে কথা বলি না। রাতে যদিও টুকটাক কথা হয়, সেটা একান্তই দরকারি। কিছুদিন পর রাশেদের বাসায় চলে এলাম। অবশ্য এটা এখন আমারও বাসা। রাশেদ সেই থেকে ফোনে কথা বলেই যাচ্ছে। কি এমন কথা যেটা এত রাতে একা একা বলতে হয়? আজ আমার জানতেই হবে রাশেদ রোজ কার সাথে কথা বলে। আমি আস্তে আস্তে ওর রুমের কাছে গিয়ে দাঁড়ালাম। রাশেদের কথা স্পষ্ট আমি শুনতে পারছি। ও ফোনে বলে যাচ্ছে, নীরা, আমারও তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে। আমি আর পারছি না এভাবে। বাবা আমার সাথে অন্যায় করেছে। নিজের পছন্দ করা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছে। বাবা আর দাদুর চাপে পড়ে সব হয়েছে। মেয়েটা একেবারে সেকেলে। সারাদিন মাথা ইয়া বড় ঘোমটা দিয়ে চলে। আমি কি খেতে পছন্দ করি, কি করতে ভালোবাসি কিচ্ছু বোঝে না। ঘুরতে নিতে চাইলে যেতে চায় না। আর গেলেও বোরকা পরে ভূত সেজে যেতে চায়। আমার বন্ধুদের কাছে ছোট হয়ে থাকতে হয় আমাকে। আমি সত্যি পাগল হয়ে যাব। আসবে একটা সেকেলে মেয়ে। ও আমার সাথে একদম যায় না, আর ওকে নিয়ে আমার থাকা একদম সম্ভব না। আমি এতটুকু শুনেই ঘরে চলে এলাম। আমার সমস্ত মাথা ঘুরছে। এ কি শুনে এলাম আমি? রাশেদ আমাকে সহ্য করতে পারছে না। আমি একটা সেকেলে মেয়ে, আর ভাবতে পারছি না। বিছানায় বসে পড়লাম। হাওমাও করে কাঁদতে ইচ্ছে করছে। এমন সময় রাশেদের আসার শব্দ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি করে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। কিন্তু আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। এখনো হিসাব মিলাতে পারছি না যার সাথে একই বিছানায় শুয়ে আছি সে আজ কতটা পর করে দিল। চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। বুকটা ভার হয়ে আছে। মনে হচ্ছে কেউ পাথর দিয়ে বেঁধে রেখেছে। গলা চেপে ধরে আছে কষ্টের দড়ি, যে দড়ি চাইলেও ছাড়ানো সম্ভব না। সারা রাত নির্ঘুম কেটেছে। সকালে রান্নাঘরে ঢুকেই মনে পড়লো আমি তোর পছন্দের খাবার জানিও না। তাহলে কি খেতে দেব? খাবার টেবিলে দুজনেই বসে আছি। পরোটা, আলু ভাজি, ডিম ভাজি সকালের খাবার। দুজনেই চুপ করে আছি। আমার চোখের পানি শুকিয়ে গেছে। আর কষ্ট হচ্ছে না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। রাশেদকে মুক্তি দিতে চাই। ওর জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। হঠাৎ করে রাশেদ আমার দিকে তাকিয়ে বলল, তোমার চোখ লাল কেন? রাতে ভালো করে ঘুমাওনি? বাহ, চমৎকার অভিনয় তোমার, মনে মনে বললাম। তারপর ওর দিকে তাকিয়ে বললাম, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আশা করি সত্যি কথাই বলবে। রাশেদ এক মনে খেয়ে যাচ্ছে। আমার কথা শুনে মাথা উঁচু করে বলল, বলো কি বলবে। আমি একটু থেমে ওকে বললাম, তুমি কি আমাকে নিয়ে সুখী? ও হঠাৎ করে এমন কথা শুনে থতমত খেয়ে তাকিয়ে রইল আমার দিকে। তারপর বলল, হঠাৎ এ কথা বলছো কেন? আমি রাশেদকে বললাম, কারণ আমি সুখী না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমার কথা শুনে রাশেদের চোখ বড় বড় হয়ে গেল। তারপর বলল, তোমার মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছো? সবার কথা একবারও ভেবেছো? আসবি, আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। তোমার এই ধরনের সিদ্ধান্তে সবাই কতটা শক পাবে বুঝতে পারছো? আমার কিছু করার নেই। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি বাধা দেব না, কিন্তু আমার দোষটা কোথায় জানতে পারি? তোমার কোনো দোষ নেই। দোষটা আমার, কারণ আমার সম্পর্ক আছে আগের থেকে। বাবার চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমায় ক্ষমা করো রাশেদ। রাশেদ আমার কথা শুনে খাওয়া ছেড়ে উঠে চলে গেল। আপনারা হয়তো ভাবছেন আমি কেন এইভাবে বললাম। আসলে আমার কোনো সম্পর্ক ছিলই না। আমি শুধু রাশেদকে বোঝাতে চাইছি কতটা কষ্ট লাগে যখন জানতে পারা যায় যার সাথে সারাটা জীবন কাটাবো সে অন্য কাউকে ভালোবাসে। আমি ইচ্ছে করেই রাশেদকে এই কথাগুলো বললাম। রাশেদ আমার কথায় খুশি নাকি কষ্ট পেয়েছে বুঝলাম না। হয়তো খুশি হয়েছে, যেটা আমার কাছে প্রকাশ করছে না। পরদিন আমি রাশেদকে বললাম, আমি উকিল সাহেবের সাথে কথা বলেছি। তিনি বলেছেন পরশু আমাদের দেখা করতে। তুমি তাহলে সত্যিই চলে যেতে চাও? কেন, আমি কি যেতে পারি না?
তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন? একই কথা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, মানে কি বলতে চাইছো তুমি? কিছু না। আশফি, তুমি কি সত্যি কাউকে ভালোবাসো? রাশেদের কথা শুনে চোখে পানি ছলছল করছে। ওকে কিভাবে বুঝাই কতটা ভালোবাসি তাকে? তুমি দিনের পর দিন আমাকে অবহেলা করেছো। অবহেলা করলে কতটা কষ্ট আমি তোমাকে বোঝাবার জন্য মিথ্যা কথা বলেছি, কিন্তু রাশেদ কি কষ্ট পাচ্ছে আমার জন্য? আমি কিছু না বলে উঠে চলে গেলাম, কারণ রাশেদের চোখে চোখ রাখার সাহস আমার নেই। আমার একাকিত্ব জীবনের সবকিছু জুড়ে ছিল আমার ডায়েরিটা, যেখানে আমি আমার সব সুখ দুঃখ শেয়ার করতাম। ডায়েরির পাতায় লিখে রাখতাম নিজের সব জমানো কথা। সেদিনও ডায়েরিটা নিয়ে বসলাম। রাশেদ, তুমি আমায় ক্ষমা করো। তোমার সাথে মিথ্যা বলতে আমার কষ্ট হচ্ছে, তবুও বলে যাচ্ছি। কেন জানো? শুধু তোমার মুখ থেকে একটা কথা শুনতে আর তোমার না বলা কথাগুলো জানতে। তুমি একবার, শুধু একবার বলো, আশফি, তোমাকে ছাড়া আমার চলবে না, কোথাও যেতে পারবে না তুমি। রাশেদ, তুমি সেদিন বলেছিলে আমি সেকেলে একটা মেয়ে, আমাকে নিয়ে চলা তোমার পক্ষে সম্ভব না। তুমি একবারও আমাকে বলেছো, আশফি, আমার সামনে তোমার এত লজ্জা কিসের? আজ সব লজ্জা ভেঙে তোমাকে আমার ভালোবাসার চাদরে মোড়াবো। কিন্তু না, একবারও বলনি, বরং দিনের পর দিন দূরে রেখেছো। তুমি বলেছো আমি তোমার পছন্দ জানি না, তোমার পছন্দের খাবার রান্না করতে পারি না। আচ্ছা রাশেদ, তুমি কখনো এসেছো রান্নাঘরে আমি যখন রান্না করি? আমার খুব ইচ্ছে করে জানো, আমি যখন রান্না করব পিছন থেকে তুমি আমার গলা জড়িয়ে ধরে বলবে, আশফি, চলো আজ তোমার সাথে আমিও রান্না করব। জানো আমি কি কি খেতে পছন্দ করি? আসো তোমাকে আজ সব শিখিয়ে দেই। রোজ আমার পছন্দের খাবার রান্না না করলে তোমার সাথে আড়ি। কিন্তু না, তুমি আমাকে বলনি, দূরে ঠেলে রেখেছো আমার অধিকার থেকে। ছোটবেলা থেকে বোরকা পরে বড় হয়েছি, কখনো বোরকা ছাড়া কোথাও যাইনি, আর আজ তোমার কাছে আমি হলাম গেও। আচ্ছা রাশেদ, নিজের বউকে বন্ধুদের কাছে প্রদর্শনী করাটাই বুঝি আধুনিকতা? যদি ওটা আধুনিকতা হয়ে থাকে তাহলে আমি সত্যি তোমার অযোগ্য, আমায় ক্ষমা করো। আসলে আমি তোমার যোগ্য নই, কিন্তু কিভাবে বলি আমি সব জেনে গেছি। আমি জোর করে তোমার ভালোবাসা চাই না, আমি চাই তুমি আমার ভেতরের আমিকে ভালোবাসো। আমি যেমন ঠিক তেমন আশফিকে। দিনের পর দিন তোমার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করেছি, চেয়েছি তুমি আমাকে নিজের করে নাও। আমার অজানা কথাগুলো রোজ রাতে চুপি চুপি তুমি আমার কানে এসে বলে যাও। আমি লজ্জা পেয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে রাখবো, তুমি আমার হাত সরিয়ে সব লজ্জা ভেঙে দিবে। কিন্তু না, তুমি এমনটা করনি। গভীর রাতে ফোন নিয়ে চলে গেছো অন্য ঘরে। আমি কি তোমার খুব অযোগ্য রাশেদ? কেন করলে আমার সাথে এমন? এর উত্তর যদি জানা থাকে তাহলে যেদিন তোমার ইচ্ছে করে আমাকে বলো, আমি তোমার পথ চেয়ে থাকবো। যত গভীর রাত হোক, যত ঝড় হোক, আমার দরজা তোমার জন্য খোলা থাকবে সব সময়। আশফি। আমি আর রাশেদ উকিলের কাছে বসে আছি। রাশেদ আমাকে এখনো বলছে না, আশফি ফিরে চলো, আজ থেকে আমি ছাড়া তোমার জীবনে আর কেউ থাকবে না। তাহলে কি সত্যি রাশেদের মনে আমার জন্য কোনো জায়গা নেই? ও একবারও আমাকে বাধা দিল না, বলল না আমি তোমার স্বামী, তোমার উপরে আমার সব অধিকার। তাহলে রাশেদও এই সিদ্ধান্তে খুশি? ওর প্রতি একটা নীরব অভিমান জড়ো হলো। ভালোবাসাটা একটা বন্ধ দুয়ারে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে লাগলো। আমার বিয়ে হয়েছে মাত্র 3 মাস। উকিল সাহেব যখন জিজ্ঞেস করলেন আপনাদের বিবাহিত জীবনে সমস্যা কি, কেন এমন সিদ্ধান্ত নিতে চাইছেন, তখন আমরা দুজনই চুপচাপ, কেউ কোনো কথা বলতে পারছি না। উকিল সাহেব হয়তো কিছু বুঝতে পারছিলেন, তাই চট করে বললেন, আপনাদের ডিভোর্স নিতে চাইলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বিয়ের 6 মাসের আগে কেউ কাউকে ডিভোর্স দেওয়া যাবে না। আপনাদের আরো 3 মাস অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করতে হবে। তখন যদি মনে করেন আপনারা মিলে থাকতে পারছেন না, তাহলে আপনাদের সিদ্ধান্ত আমাকে বলবেন। আমার আর রাশিদের এই নিয়ে আর কোনো কথা হলো না। আমি সিদ্ধান্ত নিলাম কিছুদিনের জন্য বাবার কাছে গিয়ে থাকবো। আমার না থাকার শূন্যতা রাশেদকে কতটুকু তাড়া করে আমার বোঝা দরকার, আর এই 3 মাসই বলে দিবে আমার প্রতি রাশেদের ভালোবাসা কতটা গভীর। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত রাশেদের ব্যাপারে আমার। যে ভালোবাসার চুড়ি আজ আমার হাতে, ওটা থাকবে নাকি ভেঙে যাবে সেটা নির্ভর করছে এই 3 মাসে। পরদিন আমি তৈরি হয়ে রাশেদের কাছে গিয়ে বললাম, আমি কিছুদিনের জন্য বাবার কাছে গিয়ে থাকতে চাই। রাশেদ আমার কথা শুনে চিৎকার করে বলল, তোমার যেখানে ইচ্ছা যেতে পারো, আমি বাধা দেব না, যত সব। এই বলেই চলে গেল। আমি হা হয়ে গেলাম ওর আচরণে। আসলে ও চাইছে কি? কেন মুখ ফুটে বলছে না আমাকে ওর ভালো লাগে না? রাশেদের উপরে খুব অভিমান হলো। আমি আর কিছু না বলে চলে গেলাম। নিচে রাশেদ আমার জন্য অটো নিয়ে অপেক্ষা করছে। আমি যেন গেলেই ও বাঁচে। অটো চলতে শুরু করেছে। একবার, শুধু একবার পেছনে ফিরে রাশেদের মুখটা দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু অভিমান সব চোখের জল হয়ে আটকে দিল। আশফির মুখ থেকে অনেক কিছুই জানা হলো, কিন্তু রাশেদের কিছুই জানা হলো না। এবার চলুন রাশেদের অনুভূতিগুলো আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্পের প্রথম অংশ পড়ে শোনাচ্ছিলাম। খুব শীঘ্রই গল্পের শেষ পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।